আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র সিআরপি কর্মকর্তারা। সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাক্ষাতে সিআরপির কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর, নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায় সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। দেশীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিদেশি বিনিয়োগকারীদের সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ অফশোর মডেল পিএসসি ও বিডিং রাউন্ড 2026 বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সম্পদের যথাযথ ব্যবহার করতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি মন্ত্রী বলেন, প্রতিশ্রুতির 180 দিনের আগে জ্বালানি সংকট মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে সরকার। এতদিন প্রাকৃতিক ও খনিজ সম্পদ কাজে না লাগিয়ে কৃত্রিম সম্পদ ব্যবহার করার কারণে দেশে ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ করেই জ্বালানি ঝুঁকি মোকাবেলা করতে সরকার বদ্ধপরিকর। দেশের আইন কানুন মেনে এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো এবং ভবিষ্যতে যদি আমাদের এখান থেকে গ্যাস বা তেল যেটাই উত্তোলন করা যায় সেটা দেশের উন্নয়নের জন্য একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে 22টি মামলার বিচার চলমান, আর রায়ের জন্য অপেক্ষমান আছে 2টি মামলা। ঈদের পরই এসব মামলার রায় হবে বলে আশাবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, 31টি মামলা তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে গুম, খুন এবং ক্রসফায়ারের 150টি মামলা তদন্ত হাতে নেওয়া হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রাজশাহী সহ দেশের যেসব স্থানে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ ঘটেছে সেসব মামলা তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান চিফ প্রসিকিউটর। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের তথ্য নেই বলে জানান তিনি। জানুরূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপমণি, তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো। তারা সকলে সম্মিলিতভাবেই এই হেফাজতকে এরকম করে ম্যাসাকার করবার জন্য তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল এবং পরিকল্পনা মাফিকই তো সেই কাজটা করেছে। ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। শনিবার রাতে জাতীয় যুবশক্তি নেতা অয়ন রহমানকে ডিবি পুলিশ যশোর থেকে আটক করলেও আদালতে হাজির করা হয়নি। এমন অভিযোগে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এনসিপি নেতা তারেক রেজা। সেখানে পৌঁছানোর পরেই তাকে গ্রেফতার করা হয়। গত 22 মে ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির সফরকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপি ও ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করে। ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ভোগান্তি এড়াতে অনেকে আগে ভাগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন নারী ও শিশুদের। সকাল থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের চাপ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। জুবাই প্রধানের রিপোর্ট। ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। বাড়তি যাত্রীচাপ থাকলেও কমলাপুর রেল স্টেশনে ছিল না চিরচেনা হুড়োহুড়ি। কিছুটা বিলম্বে ট্রেন ছাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন বলে জানিয়েছেন যাত্রীরা। শুরুতে খুবই এক্সাইটেড ছিলাম, বাট এখন মূলত খুবই দুঃখে আছি বলা যায়। বুড়িমারি এক্সপ্রেস যেটা, এটা একটু দেরি হয়ে গেছে,
তারপরেও যাচ্ছি আনন্দের সাথে, যে টাইম মতো আসলে আলহামদুলিল্লাহ আমরা যাবো আর কি ভালোভাবে। আপাতত কোনো ভোগান্তি নাই, তবে টিকেটের একটু ক্রাইসিস। দাদা দাদু কাকা কাকি সবাই আছে এখানে ঈদ করতে আমার ভালো লাগে অনেক। এদিন সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এবছর ঈদুল আজহায় প্রতিদিন রেলযোগে 40,000-এর বেশি যাত্রী দেশের নানা গন্তব্যে যেতে পারবে। এবারের ঈদযাত্রা স্বস্তির হবে জানিয়ে মন্ত্রী বলেন, শিডিউল বিপর্যয় রোধে কাজ করছে সরকার। এরকম একটা ব্যবস্থার মধ্যে যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি, আমি মনে করছি স্বস্তি হবে। শিডিউলটাও ভালো, টিকিটটা বিক্রি হয়েছে, সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি, সবসময় তদারকি আছে। এদিকে সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা যায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। দূরপাল্লার বাস নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও ঈদকে ঘিরে কয়েকটি পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। আমরা সায়দাবাদ থেকে লাকসাম যাচ্ছি, এখানে নর্মালি আগে 250 টাকা ভাড়া ছিল, আর 250 টাকার থেকে এখন 300 টাকা হয়েছে। আজকে দেখলাম যে রাশ কম আছে, কিন্তু ভাড়াটা বাড়তি নিচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের ছুটি শুরু হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছুটছেন বরিশাল, ভোলা, চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলা যাত্রীরা। টার্মিনাল থেকে বৃষ্টি আর ঝড়ের আশঙ্কা মাথায় নিয়ে গন্তব্যে ছুটছে লঞ্চগুলো। ডেকে বাড়তি ভাড়ার অভিযোগ আছে যাত্রীদের, তবে লঞ্চে কর্মকর্তাদের দাবি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। বৃষ্টি ও ঝড়ের জন্য বয়া, লাইফ জ্যাকেট সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি মজুদ আছে। নিয়োজিত আছে পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের অতিরিক্ত সদস্য। ঈদুল আজহা উপলক্ষে লঞ্চগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। আমার ফ্যামিলির সবাই আর কি, আমরা গাজীপুর থাকি, ওখান থেকে বাড়ি যাচ্ছি। পরিবেশ আমরা কেবিন নিতেছি, কেবিন নাই বলতেছে আর কি। টিকিট 500 আর সিট ভাড়া নিয়েছে 200 করে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, শ্রমিকদের কার্যকরভাবে আইন মানাতে পারলে ঈদযাত্রা স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত হবে। বিকেলে গাজীপুরে কালিয়াকৈর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক সভায় তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, কোনো অবস্থাতে মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না। একই সঙ্গে দেশে বিভিন্ন মহাসড়কে চলমান সংস্কার কাজ দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। পরিবহন মালিক যারা আছেন তারা যদি রাস্তায় দায়িত্ববান হন, গাড়ির ফিটনেস, গাড়ির ড্রাইভার চিহ্নিত করে নিয়ম মেনে যদি গাড়ি চলে, হাইওয়ে পুলিশের যে সমস্ত দায়িত্বশীল অফিসার আছেন তারা যদি পরিবহনগুলিকে নিয়ম মেনে রাস্তায় চলতে বাধ্য করতে পারেন, কোনো সময় এই শব্দ আমি ব্যবহার করছি, তাহলে আমরা একটা নিরাপদ ঈদযাত্রা উপভোগ করতে পারবো, জাতিকে দিতে পারবো। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানী কোরবানির পশুর হাটে ভিড় করছেন ক্রেতারা। কাদামাটির মধ্যেই চলছে পশু কেনাবেচা। ছোট ও মাঝারি গরু চাহিদা থাকলেও বড় গরুর বাজারে বেশি ক্রেতার দেখা মিলছে, তাই বিক্রেতার মনে কিছুটা স্বস্তি। বিভিন্ন পশুর হাট ঘুরে রিপোর্ট করছেন আবির আহমেদ। বিকেল থেকে রাজধানীর কোথাও টানা বর্ষণ, আবার কোথাও কাদাপানিতে একাকার। গাবতলী, তেজগাঁও, বনশ্রীর মোস্তমাঝি সহ বেশিরভাগ হাটের একই চিত্র। তবে ভোগান্তি উপেক্ষা করেই পশুর দাম পরখ করে দেখছেন অনেক ক্রেতা। আজকে নিয়ে যাব, দাম বেশি হোক বা কমই হোক, ঠিক আছে, কিন্তু ওনারা দাম ছাড়তেছেন। হাটে বেশ কয়েকটি গরু দেখেছি, পছন্দ হলে নিব। কিছুটা ধীরগতি থাকলেও ব্যাপারীরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে আরো বাড়বে বেচাকেনা। মানে 1.5 লাখের গরু 1 লাখও বলে, মানে 2-1 আসছে আলসা দাম বলছে, বুঝছেন, কোনো দামের কোনো সিস্টেম করে বলছে না। কাইনে 20টি গরু আসছে, গরু লিয়ে আসি 20 তারিখে। একটা বিক্রি হয়েছে না, আজকেও হয়তো হালকা পাতলা হবে, আগামী গাইল তাহলে বেচাকেনা লাগতে পারে। গরুর পাশাপাশি ছাগল ও ভেড়ার হাটেও রয়েছে ক্রেতাদের আনাগোনা। সামর্থ্য আর পছন্দ মিলিয়ে কোরবানির পশু কিনতে এখন হাটমুখো নগরবাসী, আর ক্রেতাদের উপস্থিতিতে বাড়ছে এই হাটের প্রাণচাঞ্চল্য। অনেক ক্রেতাই বলছেন, শেষ মুহূর্তের ভিড় এড়াতেই এখন হাটে আসছেন তারা। দাম মোটামুটি বেশি না, আবার কমও না, ঠিক আছে,
আশা করি সাধ্যের মধ্যেই পাওয়া যাবো। ভালো লাগছে, গরু কিনে খুবই ভালো লাগতেছে। বেশি গরু দেখি নাই, 2-3টা দেখছি, তারপরে দেখলাম এটা সামনে পছন্দ হয়ে গেল, এটা নিয়ে নিছি। রাজধানীর পশুর হাটে ক্রেতা বিক্রেতা উভয় মানছেন পুরো দস্তুর কেনাবেচা আসলে জমবে ঈদের আগের 2-3 দিন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্লেবনের মূল প্ল্যাটফর্ম গ্রিন ওয়েভের অধীনে পবিত্র ঈদুল আজহাকে ঘিরে শুরু হয়েছে ইচ্ছের হাত বাড়ায় ক্যাম্পেইন। শহরে পরিবেশকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ বিতরণ শুরু করেছে ব্র্যান্ডটি। সন্ধ্যায় রাজধানী মিরপুরের স্বপ্ননগর আবাসিক এলাকায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম। তিনি জানান, ওয়েস্ট ব্যাগের মাধ্যমে প্রায় 30,000 কেজি পশু বর্জ্য নিয়ন্ত্রিত উপায়ে অপসারণ করা সম্ভব হবে, যা শহরে প্রায় 3,000 পয়েন্টে ড্রেন ব্লকেজ ও জলাবদ্ধতার ঝুঁকি কমাবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 15,000 মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত হবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেছেন। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এদিকে ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খানও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এর আগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের বাধ্যতামূলক ছুটির আদেশ প্রত্যাহার, চেয়ারম্যানের অপসারণ, এস আলমকে দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা, নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপ বন্ধ ও গ্রাহকের আমানতে পূর্ণ নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সকালে দিলখুশায় ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে কয়েকশো গ্রাহক বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। কিছুদিন আগে অনলাইনে সভায় উপস্থিত থাকার শর্তে 1.5 মাসের ছুটিতে যান ব্যাংকের চেয়ারম্যান। ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। নারী ক্রিকেট ইতিহাস পরিবর্তনে প্রত্যয় নিয়ে এবার বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। আগে সব আসর মিলিয়ে 3 জয় পেলেও এবার আসন্ন বিশ্ব আসরে অন্তত 2টি ম্যাচে জয়ের সুযোগ দেখছেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়াও ইংল্যান্ডের কন্ডিশনে দলে মাত্র 2 জন নিয়মিত পেসার নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক। নিলয় মজুমদারের রিপোর্ট। নারী টি-20 বিশ্বকাপে নিজেদের পুরনো রেকর্ড উজ্জ্বল করতে চায় বাংলাদেশ। আগের 6 আসরে 25 ম্যাচ খেলে জয় এসেছে মাত্র 3টিতে। এবার অবশ্য বড় স্বপ্ন দেখছেন জ্যোতি। গ্রুপে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দল থাকলেও পাকিস্তান ও নেদারল্যান্ডসকে লক্ষ্য মনে করছে বাংলাদেশ। আমাদের দুটো ম্যাচে যেমন হচ্ছে আমি মনে করি যে আমাদের অনেক বড় চান্স থাকবে উইন করার। সেটা হচ্ছে একটা হচ্ছে নেদারল্যান্ড, একটা পাকিস্তান। ভালো খেলতে চায় না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এবার আমরা আরো বেটার ওয়েতে আরো 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তা ভাবনা আমাদের আছে। ইংল্যান্ডে কন্ডিশন পেস বান্ধব হলেও মাত্র 2 জন পেসার নিয়ে বিশ্ব আসর খেলতে যাচ্ছে বাংলাদেশ। স্কোয়াড আমি বলবো যে যেভাবে সবকিছু বিবেচনায় রেখে আসলে সিলেকশন করা হয়েছে, সিলেক্টর এভাবেই চিন্তা করেই টিম দিয়েছেন সো ফার। এবং আমি যেটা মনে করি যে ওয়েল এনাফ ব্যাটার আছে, বোলিং অ্যাটাকে অনেক ভালো আছে। সো এখন হচ্ছে আসলে আমাদের ভালো খেলার পালা। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় আসর খেলবেন জ্যোতিরা, যেখানে তাদের অন্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস। 14 জুন ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসী ফুটবলার ছাড়াই আসন্ন ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টের জন্য 32 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। আগামী 1 থেকে 10 জুন মালদ্বীপে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল থেকে শুরু হচ্ছে দলের অনুশীলন ক্যাম্প। রাজধানীর একটি টিম হোটেলে রিপোর্ট করবেন ফুটবলাররা। এই যুব দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আবাহনী কোচ মারুফুল হককে। বাংলাদেশের তরুণ দলের পাশাপাশি এবারের আসরে অংশ নেবে স্বাগতিক মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান। জানা গেছে বাকি 3টি দলই তাদের সিনিয়র জাতীয় দল পাঠানোর পরিকল্পনা করছে। ফলে নোভা চন্দনদের জন্য বড় এক পরীক্ষার মঞ্চ হতে যাচ্ছে এটি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।